ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি ক্লাস। আজকে আমরা ইউনিট 3 এর রিভিউ করব। আমাদের ডেজ গুলি যেরকম অ্যাসাইন করা ছিল, যে সানডেতে ইউনিট 2, টিউসডেতে ইউনিট 1 এন্ড থার্সডেতে ইউনিট 3 রিভিউ করব। সো অক্টোবর ব্যাচের আমাদের আজকে ইউনিট 3 এর রিভিউ স্টার্ট হবে। অলরাইট, সো এখন ইউনিট 3 এর এখানের মধ্যে কাজগুলা কি? আনসার্টেনটি ক্যালকুলেশন রিলেটেড যেসব কোয়েশ্চেন গুলি আসে ওগুলি আমাদের অনেক মার্কস ক্যারি করে। তো ওই ব্যাপারগুলো নিয়ে আমরা ফার্স্টে ডিসকাস করব, আনসার্টেনটি। ঠিক আছে, নেক্সট কয়েকটা লেকচারে আমরা ওইরকম কি বলে কোর প্র্যাকটিক্যালস গুলি নিয়ে, ইন্ডিভিজুয়াল কোর প্র্যাকটিক্যালস অর এক্সপেরিমেন্টস গুলা ডিটেইলস গুলা নিয়ে পড়বো। বাট আজকে আমরা আনসার্টেনটি রিলেটেড যেসব ক্যালকুলেশনস গুলি আসে ওগুলা নিয়ে শিখবো। বিকজ এইগুলার জন্য তুমি আলাদা কোনো বই পাবা না, যে কোনো বইয়ের মধ্যে এরকম লিখা। ওগুলি আমাদের এর জন্য ক্লাসের মধ্যে ফোকাস করে ভালো মতো শিখতে হবে। এই কথাটা আমি আরো আগে থেকে তোমাদেরকে বলে আসছি। কেমন জিনিস, যে মনে করো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, এই মনে করো একটা মিটার রুলার, ঠিক আছে, 1 2 3 4 5 ধরে এখানে সমান সমান করে দেওয়ার দরকার নাই, আমি আলাদা করে আঁকি। তো কেমন, মনে করে এই হলো 0 সেন্টিমিটার। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখন এই কত, এখানের মধ্যে 1 সেন্টিমিটার সমান লেন্থ আমি রিপ্রেজেন্ট করতেছি, তাই না? আচ্ছা, তো এখন এই 1 সেন্টিমিটার, 0 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটারের মধ্যে কয়টা ডিভিশন আছে নাবিল? 10টা। 10টা ডিভিশন। তো তার মানে একটা ডিভিশন কত রিপ্রেজেন্ট করে? 0.1 সেন্টিমিটার। তো এখন 0.1 সেন্টিমিটারটাকে এর জন্য কি বলা হয়? 0.1 সেন্টিমিটার ইজ দ্য লিস্ট কাউন্ট, অর এটার আরেকটা জেনারেল টার্ম যেটা আমাদের এখন কোয়েশ্চেন পেপারে বা মার্কস স্কিমে তারা মেইনলি ফলো করে, এটাকে বলা হয় কি? রেজোলিউশন। দিস ইজ দ্য রেজোলিউশন অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। সো এটা কার রেজোলিউশন? মিটার রুলের রেজোলিউশন। যে একটা মিটার রুলে কি থাকে, 1 সেন্টিমিটারের মধ্যে এরকম 12টা ডিভিশন থাকে, তাই না? সো তাহলে এই মিটার রুলের মিটার রুল নামের যে মেজারিং ইনস্ট্রুমেন্টটা, তার লিস্ট কাউন্ট কত, বা সে সবচেয়ে ছোট ডিভিশন কত মেজার করতে পারে? 0.1 সেন্টিমিটার সে মেজার করতে পারে। অলরাইট, সো তাহলে এইগুলাকে আমরা কি বলি? লিস্ট কাউন্ট বলি, বা রেজোলিউশন অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট বলি। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই আছে যে রেজোলিউশন মানে কি? রেজোলিউশন মানে হলো আচ্ছা, রেজোলিউশন মানে কি? রেজোলিউশন মানে হলো যে কি করতেছে প্রত্যেকটা মেজারিং ইনস্ট্রুমেন্টেরই, মনে করো আমি মিটার রুলে দেখলাম যে সে কত করে বের করতে পারে, 0.1 সেন্টিমিটার পর্যন্ত। তো মনে করো আমি আরো আমার মেজারিং ইনস্ট্রুমেন্টটাকে আরো ভালো বানাবো, প্রিসাইজ বানাবো। কিভাবে? তার মধ্যে 10টা ডিভিশন ছিল, আমি যদি নাম্বার অফ ডিভিশন, যে ইন বিটুইন ডিভিশন গুলাকে যদি আরো বাড়ায় দেই, তো তখন কি হয়? আমরা যদি মাঝে দিয়ে আরো ডিভিশন গুলা বাড়ায় দেই, তো হোয়াট উইল হ্যাপেন? রেজোলিউশন আরো বাড়বে না, জেরিন? আমরা আরো ছোট ভ্যালু গুলাকে মেজার করতে পারবো, নাকি? তো আমরা যতই ছোট ভ্যালু মেজার করি না কেন, স্টিল দেয়ার ইজ আ সোর্স অফ আনসার্টেনটি। যে দেখো কেমন সোর্স অফ আনসার্টেনটি, যদি এটা দেখাই ফার্স্টে মিটার রুলারটা নিয়ে দেখাই। ওকে, তো মনে করো আমরা কোন একটা অবজেক্টের লেন্থ মাপবো। ওকে, মিটার রুল দিয়ে কি করে অবজেক্টের লেন্থ মাপি, তাই না? তো এখন এই আমরা কোন একটা অবজেক্টের লেন্থ মাপবো, এমন অবজেক্টটা স্কেলের পাশে ধরলাম, এখন এই জায়গায় আসছে। তো এটা কি আমাদের পুরাপুরি ডিভিশনের সাথে মিলছে? আমাদের যে দাগগুলি দেওয়া মিটার রুলে, যে দাগ টানা থাকে না, তো এই দাগগুলোর মধ্যে কি মিলতেছে পুরাপুরি? পুরাপুরি কিন্তু মিলতেছে না, আমাদের একটু সামনে আগায় আছে, তাই না? তো তাহলে আমরা এই যে অবজেক্টটার লেন্থটা যে মাপতেছি, এই অবজেক্টটার লেন্থ কি আমরা ফুল সার্টেনটি দিয়ে বলতে পারবো যে এই অবজেক্টটার লেন্থ এতই হবে? আমাদের তো মাঝে তো কোনো কি দেওয়া নাই, জেরিন। মাঝে কি কোনো ডিভিশন দেওয়া আছে? মাঝে কিন্তু কোনো ডিভিশন দেওয়া নাই। তো এটাকে আমরা কিভাবে করে লিখি? এটাকে আমরা এমন ভাবে লিখি, কি জিনিস? 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8। সে কি করছে?
0.8 সেন্টিমিটার ক্রস করছে কিন্তু 0.9 সেন্টিমিটার পর্যন্ত যায় নাই। সো তাহলে আমাদের মেজার্ড ভ্যালুটা কত হবে? আমাদের মেজার্ড ভ্যালুটাকে আমরা বলবো 0.8 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা মেজার্ড ভ্যালুটাকে কি বলবো? 0.8 সেন্টিমিটার। এন্ড এখানের মধ্যে আমরা কি করি? 0.8 সেন্টিমিটার বললেই আমাদের তো শেষ হয়ে গেল না, এখানে আমাদের একটা রিলেটেড কি আছে? আনসার্টেনটি আছে। সো তাহলে আনসার্টেনটিটাকে আমরা কিভাবে করে শো করি? প্লাস মাইনাস এই জায়গাটায় আমাদের আনসার্টেনটিটা রিপ্রেজেন্ট করি, বুঝছো? তো আনসার্টেনটি যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যেই আছে। ঠিক আছে, এমন কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট নাই যে নাকি কি করতে পারবে? ফুল সার্টেনটি দিয়ে আমাদেরকে কোন একটা ভ্যালু বলতে পারবে। প্রত্যেকটা ভ্যালুরই কি আছে? অ্যাসোসিয়েটেড একটা আনসার্টেনটি আছে। এতক্ষণ পর্যন্ত যা যা জিনিস বলছি এই ব্যাপারগুলোকে বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা খেয়াল করো যে ব্যাপারটা কি বললাম। ফার্স্টে বলছি যে প্রত্যেকটা মেজারিং ইনস্ট্রুমেন্টের কি আছে? প্রত্যেকটা মেজারিং ইনস্ট্রুমেন্টের ইনহেরেন্ট একটা আনসার্টেনটি আছে। ওয়াই? বিকজ প্রত্যেকটা মেজারিং ইনস্ট্রুমেন্টের যে কি আছে, ডিভিশন গুলি আছে না, ওই ডিভিশন গুলি কি তাদের তো লিমিটেড। আমরা তো ডিভিশন যত যদি বাড়াইতে থাকি, মনে করো আচ্ছা এখানে এত বেশি দূরে দূরে ডিভিশন গুলি আছে, আমরা আরো ঘন ঘন করে ডিভিশন দিব, তাও তো মাঝে দিয়ে গ্যাপ আছে, আরো ঘন করে ডিভিশন দিব, তাও মাঝে গ্যাপ আছে, আরো ঘন করে ডিভিশন দিব। এরকম ডিভিশন দিতে দিতে তো পুরাটাই আমাদের ডিভিশন ওয়ালা কালো হয়ে যাবে। তো তাহলে কি আমরা কোনো রিডিং নিতে পারবো ওই মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে? পারবো না। তো তার মানে কি, তুমি যতই ফাইনার ডিভিশন অ্যাড করো না কেন একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে, ইন বিটুইন দ্য টু ডিভিশনস বা ইন বিটুইন দ্য টু, এগুলাকে ডিভিশন বলা হয় বা গ্রাজুয়েশন বলা হয়। ঠিক আছে, ডিভিশন বলা হয় বা গ্রাজুয়েশন বলা হয়, অনেকগুলা টার্ম। সো এগুলা কি, তাদের মধ্যে ছোট যে গ্যাপটা থাকে ওই গ্যাপটাই কি, দ্যাট গ্যাপ ইজ দ্য সোর্স অফ আনসার্টেনটি। যে আমরা ফুললি শিওর হয়ে বলতে পারবো না যে একটা অবজেক্টের লেন্থের ভ্যালু এতই হবে। প্রোট্রাক্টর দিয়ে যে আমরা অ্যাঙ্গেল মাপি, তাই না প্রভা? আমরা প্রোট্রাক্টর দিয়ে কি করি? অ্যাঙ্গেল মাপি। সো তখন কি হয়, এই যে আমরা এর প্রোট্রাক্টর নিলাম, তো অ্যাঙ্গেল গুলা কি প্রত্যেকটার মধ্যে একটা সার্টেন সেপারেশন আছে না, 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম করে করে ডিভিশন। তো এখন তোমার যদি অ্যাঙ্গেলটা ইন বিটুইন 1 ডিগ্রি এন্ড 2 ডিগ্রি হয়, মানে কি, মনে করো অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা হলো 1.8 ডিগ্রি, তো ওইটা কি তুমি তোমার প্রোট্রাক্টর দিয়ে ফুল সার্টেনটি দিয়ে বের করতে পারবা? তোমার তো 1.8 ডিগ্রির ওখানে কোনো দাগ টানা নাই। তো তাহলে কিন্তু তুমি এক্স্যাক্টলি বলতে পারবা না যে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা এক্স্যাক্টলি 1.8 ডিগ্রি হবে। তো তখনই আমাদের কি চলে আসে? এই অ্যাসোসিয়েটেড আনসার্টেনটির ব্যাপারটা চলে আসে। তো আনসার্টেনটিটা কোথা থেকে আসতেছে এটা তো সবাই বুঝছো। কিসে থেকে আসে? জেরিন, দ্য রেজলিউশন অর দ্য লিস্ট কাউন্ট অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, তো এতটুকু পর্যন্ত আই হোপ সবার কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমাদের এগুলাকে রিপ্রেজেন্ট করি কিভাবে? দুইটা ওয়ে অফ রিপ্রেজেন্টেশন আছে। কেমন? রিপ্রেজেন্টেশন ফর আ সিঙ্গেল রিডিং। রিপ্রেজেন্টেশন ফর আ সিঙ্গেল রিডিং মানে কি, আমরা একবার মেজারমেন্ট নিব, দেন ওইটার জন্য দেখবো যে ভ্যালুগুলাকে কিভাবে লেখা হয়। তো আমরা কি করি? এমন ভাবে লিখি। এটা তোমাদের নতুন স্পেসিফিকেশনের জন্য আমি শিখাচ্ছি। আগের স্পেসিফিকেশনে যে কোয়েশ্চেন পেপার সলভ করতে সময় অনেকগুলো আগের স্পেসিফিকেশনে কোয়েশ্চেন পাবা, ওখানের জন্য আমি বলবো যে আসলে চেঞ্জেস গুলি কেমন কি। ঠিক আছে, তো এখন যেটা লিখতেছি সবাই একটু এই ব্যাপারটা ফলো করো। একটা সিঙ্গেল রিডিং কে কিভাবে করে রিপ্রেজেন্ট করা হয়, সরি, একটা সিঙ্গেল রিডিং কে এইভাবে করে লিখে, measured value plus minus half resolution। মানে কি, প্লাস মাইনাস
প্লাস মাইনাসের ওখানের মধ্যে আমরা জিনিসটা কি লিখি, প্লাস মাইনাসের ওখানে আমরা আনসার্টেনটিটা লিখি। আমরা কতটুকু আনসার্টেন, মেজারিং ইনস্ট্রুমেন্টের যত রেজোলিউশন তার হাফ, ঠিক আছে। আগে ফুল রেজোলিউশনটা লিখতো, এখন হাফ রেজোলিউশন লিখে, এগুলা লজিক আছে প্রত্যেকটা, এগুলো আমরা ডিটেইল ওয়েতে যাব পরে। এখন জাস্ট অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনের ওয়ে গুলা লিখে রাখো, যে একটা সিঙ্গেল রিডিং নিলে পরে কিভাবে করে লেখা হয়, তাকে মেজার করে যা পাইলাম, এটা কত আসছে 0.8 আসছে, সো তাহলে মেজার্ড ভ্যালু হলো 0.8 আর প্লাস মাইনাস হাফ দা রেজোলিউশন, রেজোলিউশন কত 0.1, তো তার মানে প্লাস মাইনাস কত লিখবো 0.1 এর হাফ কত লামিয়া, 0.1 কে যদি 2 দিয়ে ডিভাইড করো কত আসবে 0.05 সেন্টিমিটার নাকি। সো তাহলে ওইরকম আমাদের 0.05 সেন্টিমিটার এমন ভাবে আসবে। সো দিস ইজ আ ওয়ে অফ রিপ্রেজেন্টিং আ সিঙ্গেল রিডিং। ওকে, যে 0.8 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.05 সেন্টিমিটার, তো এইভাবে করে লেখা হয়, ঠিক আছে। তো এগুলা জিনিস দিয়ে আমাদের অনেকগুলো ক্যালকুলেশন আসে। এতটুকু কি কারো কোনো কনফিউশন আছে যা যা জিনিসগুলো বললাম? ইফাজ? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, সো এখন আমাদের এখানের মধ্যে কি আসে, পার্সেন্টেজ আনসার্টেনটি বলতে একটা জিনিস বের করতে বলে, পার্সেন্টেজ আনসার্টেনটি। সো পার্সেন্টেজ আনসার্টেনটির ফর্মুলাটা কি, পার্সেন্টেজ আনসার্টেনটির ফর্মুলা হলো এইটা, হাফ রেজোলিউশন divided by measured value into 100। তো এখানের মধ্যে কাজটা কি, মেজার্ড ভ্যালুটাকে তো আমরা বের করলাম, তো এখন রিপ্রেজেন্টেশনটা কেমন, মেজার্ড ভ্যালু প্লাস মাইনাস কি লিখি, রেজোলিউশনের অর্ধেক লিখি, তাই না। এখন পার্সেন্টেজ আনসার্টেনটি বলতে আমাদের ক্যালকুলেশন আসে। সো পার্সেন্টেজ আনসার্টেনটিটাকে আমরা কেমন ফর্মে লিখি, percentage uncertainty is equal to half of the resolution of the measuring instrument divided by measured value টা যত আমরা পাইছি multiplied by 100। ওকে, এটা হলো আমাদের একটা ফর্মুলা, যে পার্সেন্টেজ আনসার্টেনটি ক্যালকুলেশন। আমরা একটু পরে তোমাদেরকে একটা পিডিএফ দেওয়া হয়েছিল, মনে আছে, অ্যাপেন্ডিক্সের, অ্যাপেন্ডিক্স 10 আপডেটেড একটা পিডিএফ দেওয়া হয়েছিল, ওই পিডিএফ এর থেকে এখন আমরা দেখব এই আনসার্টেনটি গুলা কিভাবে কি ক্যালকুলেশন হয় এন্ড এভরিথিং। ওকে, যারা জেন ব্যাচের তারা এখনো পাও নাই অ্যাপেন্ডিক্সটা, ওটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। যারা নাকি আগে মে ব্যাচে ছিলা, এখন অক্টোবরে এক্সাম দিবা, তাদের কাছে আছে অলরেডি, তো তাদের জন্য বললাম। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, একটা সিঙ্গেল রিডিং এর রিপ্রেজেন্টেশন এন্ড পার্সেন্টেজ আনসার্টেনটি ক্যালকুলেশন, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, সো এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন না থাকে দ্যাটস ভেরি গুড। কিন্তু এখন ব্যাপারটা বলো তো নাবিল, আমরা তো ফিজিসিস্ট, আমরা কি একটা সিঙ্গেল রিডিং নিয়ে কি স্যাটিসফাইড থাকি কখনো? আমরা অলওয়েজ কি করি, রিপিট রিডিং নেই না? তো তাহলে আমরা যে বারবার এরকম রিপিট রিডিং নেই, তো তাহলে আমাদের অলওয়েজ কি থাকে, মাল্টিপল রিডিং থাকে, বুঝছো। তো তাহলে এমন টাইপের ব্যাপার, কেমন ব্যাপার, এই জিনিসটা একটু লাইনের মধ্যে লিখে রাখি। আচ্ছা, এখন মাল্টিপল রিডিংস, এটার জন্য দেখি। তো মাল্টিপল রিডিংস যখনই পাবা, ওকে, যখনই নাকি তোমাকে মাল্টিপল রিডিংস দিবে, প্রথমে তোমার একটা জিনিস খেয়াল রাখা লাগবে। দাঁড়াও আমি কয়টা মাল্টিপল রিডিং দেই, 67 সেন্টিমিটার, 68 সেন্টিমিটার, 64 সেন্টিমিটার, 63 সেন্টিমিটার, 68 সেন্টিমিটার, 67 সেন্টিমিটার, 83 সেন্টিমিটার। তো এই আমি কি করলাম, একটা জিনিসেরই বারবার বারবার করে লেন্থ মাপছি, বুঝছো।
একটা সিঙ্গেল জিনিসেরই অনেকবার করে ডিফারেন্ট ডিফারেন্ট ওরিয়েন্টেশনে এরকম লেন্থটা আমি মাপলাম। তো এগুলো হলো আমার রিডিং গুলা। এটা হলো রিডিং নাম্বার 1, রিডিং নাম্বার 2, রিডিং নাম্বার 3, রিডিং নাম্বার 4, রিডিং নাম্বার 5, রিডিং নাম্বার 6, রিডিং নাম্বার 7। এখন what you need to do, you need to determine the average. So এইগুলার এভারেজ কত আসবে কেউ বলতে পারবা? এই যে আমাদের 7টা রিডিং আছে, 7টার এভারেজ কত? আচ্ছা 83 বাদ দিয়ে দিব না, কারণ এটা তো এক্সেলেন্ট। এই জিনিসটাই আমাদের পয়েন্ট অফ ফোকাস হবে ফার্স্টে, যে তোমাকে মাল্টিপল রিডিং বা মোর দ্যান ওয়ান রিডিং যখনই নাকি দিবে, ঠিক আছে জেরিন, মোর দ্যান ওয়ান রিডিং যখন নাকি প্রোভাইড করবে, ইউ নিড টু ফার্স্ট ডোন্ট জাম্প টু এভারেজ ক্যালকুলেশনস। প্রথমে এভারেজের ক্যালকুলেশনে যাবা না, কি করবা, প্রথমে ডেটাগুলোকে দেখবা যে ডেটাগুলা কি কনকর্ডেন্ট নাকি না, যে এখানের মধ্যে কি আছে, কোনো অ্যানোমালি আছে নাকি না। যদি অ্যানোমালাস রিডিং থাকে কি করা লাগবে, অ্যানোমালাস রিডিং কে ডিসকার্ড করতে হয় না জেরিন? তো তাহলে এই অ্যানোমালাস রিডিংটাকে কি করতে হবে, ডিসকার্ড করতে হবে। সো উই উইল হ্যাভ টু ফোকাস অন দ্যাট। তো এই সেট অফ রিডিং এর মধ্যে অ্যানোমালিটা কে, রিডিং নাম্বার 7, তাই না? সো তাহলে রিডিং নাম্বার 7টাকে কি করব, আমরা কনসিডারেশনে নিব না। ওকে, সো তাহলে রিডিং নাম্বার 7 বাদে দেন কি করা লাগবে, ক্যালকুলেশন করা লাগবে। ও আচ্ছা, সরি, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ওটা ভুলে গেছি, এখানের মধ্যে সবাই লিখে রাখো। পার্সেন্টেজ আনসার্টেনটি আমরা যে ফাইনাল অ্যানসারটা দিব, এটা কোশ্চেন পেপারেও দেখাই দিব আরেকবার, জাস্ট বলে রাখি যে এখানের জন্য the number of significant figure যে কি ইম্পর্টেন্ট, এটা ইউনিট 3 আর ইউনিট 6 না করলে বুঝবা না। এখানে সিগনিফিকেন্ট ফিগারের জন্য মানুষজন ফুল মার্কস মিস করে। ওকে, সো the number of significant figures of percentage uncertainty, percentage u দিয়ে বুঝাইতেছি percentage uncertainty, ঠিক আছে? So the number of significant figure of percentage uncertainty must be equal to number of significant figure of uncertainty. Uncertainty কাকে বলি, প্লাস মাইনাসের পরে যে জিনিসটাকে লিখি, এই যে এই জিনিসটা হলো আনসার্টেনটিটা, ঠিক আছে? তো তার মানে এই আনসার্টেনটিটা কত সিগনিফিকেন্ট ফিগারে লেখা লামিয়া? 0.05। এটা কত সিগনিফিকেন্ট ফিগার বলতে পারবা? ওয়ান সিগনিফিকেন্ট ফিগার, 2 সিগনিফিকেন্ট ফিগার নাকি 3 সিগনিফিকেন্ট ফিগার বলো তো? প্রভা বলতে পারবে এটা কত সিগনিফিকেন্ট ফিগার? ওয়ান সিগনিফিকেন্ট ফিগার, ভেরি গুড মারিয়া। সো তাহলে এটা হলো ওয়ান সিগনিফিকেন্ট ফিগার। তো তার মানে আমাদের পার্সেন্টেজ আনসার্টেনটিটাকেও কি করতে হবে, ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে দিতে হবে, বুঝতে পারছো? তো এই ক্যালকুলেশনস গুলো আমরা আসবো। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, কতগুলো ইনফরমেশন অনেক ছোট জায়গায় আমি দিয়ে দিচ্ছি, বাট এগুলা কোনো ইনফরমেশন ফালাইন না, ইনফরমেশন না, ঠিক আছে? প্রত্যেকটা তোমাদের মার্কস ক্যারি করে এমন টাইপের কথাবার্তা বলতেছি, তো সবাই একটু ফোকাস দিয়ে শুনবা। ওকে, সো তাহলে এই হলো প্রথমের ব্যাপার, যে একটা সিঙ্গেল রিডিং এর রিপ্রেজেন্টেশন, সিঙ্গেল রিডিং এর পার্সেন্টেজ আনসার্টেনটি ক্যালকুলেশন, এন্ড পার্সেন্টেজ আনসার্টেনটিটা যে ফাইনাল অ্যানসারটা যে দিব, ওটা কত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে। The number of significant figure of the percentage uncertainty must be equal to the number of significant figure of the uncertainty, মানে প্লাস মাইনাসের পরে যেটা থাকে ওইটা। অলরাইট, তো এখন এখানের মধ্যে যদি আমরা দেখি, মাল্টিপল রিডিং এর মধ্যে ছিলাম, তাই না? সো প্রথমে আমি জিজ্ঞাসা করছিলাম এভারেজ কত, তো ওখানের মধ্যে প্রভা সুন্দর মতো অলরেডি ক্যালকুলেশন করে আগেই অ্যান্সার বলে দিছে। বাট প্রথমে যে কথাটা বলছিলাম কি নাবিল, ইউ উইল হ্যাভ টু লুক অ্যাট অ্যানোমালি, যে অ্যানোমালাস কোন রিডিংস আছে নাকি। সো আমি তোমাদেরকে স্টেটমেন্ট কয়টা লিখে দেই, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের মাথায় কাজ করতে হবে, ট্রেন অফ থটটা এমন করা লাগবে। কি করব,
whenever you face questions relating multiple readings, first look at the readings and see না বলে চেক বললে ভালো হয়, and check if there are any anomalous readings. If present, যে anomalous reading যদি প্রেজেন্ট থাকে সো তাহলে কি হবে ওই জিনিসটা দেখি। ঠিক আছে লামিয়া, জয়েন করো পরে ডেটা কিনে, সমস্যা নাই। সো যে কথাটা বলতেছিলাম সব একটু এখানের মধ্যে খেয়াল করো। কাজটা কি, প্রথমেই আমাদের কি করতে হবে, সেট অফ রিডিং যখন দিল ওই সেট অফ রিডিংটা দেখেই এভারেজ ক্যালকুলেশনে জাম্প করব না, ফার্স্টে কি করা লাগবে, চেক করা লাগবে যে অ্যানোমালাস কোনো রিডিং আছে নাকি না। তো তাহলে অ্যানোমালি গুলাকে যদি থাকে তো কি করা উচিত, অ্যানোমালি গুলাকে ডিসকার্ড করা উচিত না শুভাশিস? হ্যাঁ ভাই। So if present, then discard those values and then কি করব, ডিটারমাইন দা এভারেজ, যে ওই অ্যানোমালি গুলা বাদ দিয়ে দেন বাকি রিমেইনিং যেসব ভ্যালুস গুলো থাকবে ওগুলাকে নিয়ে কি করব, এভারেজ বের করব। দেন ডিটারমাইন দা মিন অর এভারেজ, একই কথা। ঠিক আছে, তো প্রথমের কাজই হলো এইটা। অলরাইট, তো এই ব্যাপারটা লিখে রাখলাম তাহলে যেন তোমাদের মনে থাকে, তোমরা ওই জিনিসটা লিখে রাখো খাতার মধ্যে। ইউনিট 3 এর নোটস তো বলতে গেলে ভেরি নেগলিজিবল, বাট যতটুকুই বলতেছি এগুলা প্রত্যেকটা তোমাদের জায়গায় জায়গায় কাজে আসবে। নাও এখন রিপ্রেজেন্টেশনটা কেমন, এখানের মধ্যে R7 তো বাদ দিয়ে দিলাম তাই না প্রভা, R7টা আমরা বাদ দিয়ে দিছি। এখন এটা কে বলবা, রাফিন, রাফিন বলতো বাকি রিমেইনিং যে ভ্যালুস গুলি আছে, বাকি রিমেইনিং ভ্যালুস গুলোর মধ্যে ম্যাক্সিমাম রিডিংটা কত? কত বুঝি নাই? 68 R2 or R5. Very good. 68 centimeter is the maximum reading or maximum value of the reading. আর মিনিমাম রিডিংটা কত? 63. 63. Okay. So তাহলে 68 is the maximum value and 63 is the minimum value after discarding the anomaly. আর না হলে পরে তো 83 টা ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে ধরতাম তাই না, যদি অ্যানোমালাস রিডিং গুলাকে বাদ না দিতাম। তো এখন এই ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু বলতে আমরা কি বুঝাই? বাকি সবগুলা ভ্যালু কি করবে, এই রেঞ্জের মধ্যে লাই করবে না নাবিল? রেঞ্জ অফ রিডিংস মানে কি, রেঞ্জ মানে হলো ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। ওকে, রেঞ্জ মানে কি, রেঞ্জ অফ রিডিংস মানে হলো ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। সো তাহলে একটু পরে একটা টার্ম শুনবা, হাফ রেঞ্জ। সো হাফ রেঞ্জ জিনিসটা কি হবে, রেঞ্জ ডিভাইডেড বাই 2 নাকি? So half range will be equal to what? Half range will be equal to range divided by 2. মানে কি, মানে হলো maximum minus minimum divided by 2. All right, তো এই হাফ রেঞ্জের ব্যাপারটা কেন বললাম, বিকজ সিঙ্গেল রিডিং এর জন্য পার্সেন্টেজ আনসার্টেনিটির ফর্মুলা কি ছিল মারিয়া? সিঙ্গেল রিডিং এর জন্য পার্সেন্টেজ আনসার্টেনিটি ওয়াজ ইকুয়াল টু হাফ রেজোলিউশন ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু ইনটু 100, তাই না? তো এরকম মাল্টিপল রিডিংস এর জন্য আমাদের তো পার্সেন্টেজ আনসার্টেনিটির ক্যালকুলেশন আসে। সো ওইটার জন্য ফর্মুলা কি হয় ওইটা বোঝানোর জন্য আমি এখানের মধ্যে এটা দিতেছি।
ওকে, সো এখন রিপ্রেজেন্টেশন, যে মাল্টিপল রিডিংস গুলাকে ফাইনালি কিভাবে করে রিপ্রেজেন্ট করা হয়। Representation of multiple readings. How is it done? Mean plus minus half range. Okay, so multiple reading কে কিভাবে করে রিপ্রেজেন্ট করা হয়, অ্যানোমালি গুলা বাদ দিয়ে দেন যে এভারেজটা বের করলাম বা মিন ভ্যালুটা বের করলাম, ওইটা প্লাস মাইনাস কি দেই, আমাদের যে আনসার্টেনিটিটা হবে, আনসার্টেনিটিটা কত, রেঞ্জ অফ দা রিডিংস এর অর্ধেক। ওকে, সো এগুলো হলো কতগুলি ওয়ে অফ রিপ্রেজেন্টিং আওয়ার ডেটা, এগুলো আমাদের একটু পরে অ্যাপেন্ডিক্সে যে আরেকবার দেখে নিব। অলরাইট, সো এখন যা যা বলতেছে সবগুলো একটু নোট ডাউন করে রাখো। আর পার্সেন্টেজ আনসার্টেনিটি ক্যালকুলেশনস কিভাবে করে, percentage uncertainty is equal to half range divided by mean into 100. মাল্টিপল রিডিংস এর জন্য এইটা বাদেও আরো কয়টা ফর্মুলা আছে, আরো একটা মোর স্পেসিফিক্যালি, ওইটা আমরা দেখবো একটু পর। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর পার্সেন্টেজ আনসার্টেনিটি যদি কি থাকে, মাল্টিপল রিডিং থাকে, আর দিস ইজ আ ওয়ে অফ রিপ্রেজেন্টিং মাল্টিপল রিডিংস। ঠিক আছে, আর সিঙ্গেল রিডিং এর জন্য জিনিসটা কি ছিল, উপরে তো তোমরা দেখেই আসছো, তাই না? তো এই সিঙ্গেল রিডিং আর মাল্টিপল রিডিং কোনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এন্ড কোনটার পার্সেন্টেজ আনসার্টেনিটি কিভাবে ক্যালকুলেট করা হয়, এগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? শুভাশিস? আচ্ছা ভাই, ওই যে মাল্টিপল রিডিং একটা একটু রিভিউ করলে ভালো হয় সামান্য, মানে ওইটার কোন জিনিসটা রিভিউ করব? মানে এই পার্সেন্টেজ আনসার্টেনিটি ফর্মুলাটা আর একটু ডিসকাস করলে ভালো হয়, মানে পার্সেন্টেজ Get up করতে আনসার্টেনিটির ফর্মুলা হলো তোমার হাফ অফ দা রেঞ্জ, যে রেঞ্জ অফ ভ্যালু যেগুলো থাকবে আফটার ডিসকার্ডিং হোয়াট, অ্যানোমালি, অ্যানোমালি গুলাকে ডিসকার্ড করার পর রেঞ্জ যা থাকতেছে ওই রেঞ্জের অর্ধেক ডিভাইডেড বাই মিন। তো এটা কি, হাফ রেঞ্জটা হলো তোমার আনসার্টেনিটি, মিনটা হলো তোমার হাফ রেঞ্জ বুঝছি। মেজার্ড ভ্যালু গুলা মাল্টিপ্লাইড বাই 100। হ্যাঁ ভাই, ঠিক আছে, জি ভাই, এখন ক্লিয়ার বুঝছি। কারো কি কোনো কনফিউশন আছে এগুলা রিপ্রেজেন্টেশন আর পার্সেন্টেজ আনসার্টেনিটির ফর্মুলা গুলা নিয়ে? রাফিন? শুধু আনসার্টেনিটির ফর্মুলা আছে জাস্ট? শুধু আনসার্টেনিটি, এই যে এইগুলাই, বুঝছো নাবিল? পার্সেন্টেজ আনসার্টেনিটি মেইনলি মানেই হলো যে সিঙ্গেল রিডিং বলো মাল্টিপল রিডিং বলো, পার্সেন্টেজ আনসার্টেনিটি মানেই হলো এইটা, আনসার্টেনিটি divided by the value into 100। ঠিক আছে, তো এখন এটা যদি কি হয়, if this is for a single reading then uncertainty টা হলো হাফ রেজোলিউশনের সমান, আর যদি এটা মাল্টিপল রিডিং হয় দেন এটা হাফ রেঞ্জের সমান। যদি এটা সিঙ্গেল রিডিং হয় দেন ভ্যালুটা হলো মেজার্ড ভ্যালু, আর যদি এটা মাল্টিপল রিডিং হয় দেন এটা হলো মিন ভ্যালু। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, যদি এখানে লাইক একটা কোশ্চেন, লাইক যে কোনো একটা কোশ্চেনে আনসার্টেনিটি ব্যাপারটা শুধু আনসার্টেনিটি, সো এখান দিয়ে যেরকম পার্সেন্ট আনসার্টেনিটি ভ্যালু ডিভাইড বাই 100 করে সাপোজ একটা র‍্যান্ডম ভ্যালু আসলো, ওইটারে কি লাইক আনসার্টেনিটি মানে পার্সেন্টেজ আনসার্টেনিটি সিগনিফিকেন্ট লিখতে হবে না? হ্যাঁ, পার্সেন্টেজ আনসার্টেনিটি যত সিগনিফিকেন্ট থাকবে তখন ওই আনসার্টেনিটিটাকে তততে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওগুলাই আমরা দেখবো একটু পরে, এখন যখন নাকি অ্যাপেন্ডিক্স এর মধ্যে যাব তখন দেখবো। ওকে,
সো তুমি ভালো একটা কোয়েশ্চেন করছো, এখানের মধ্যে হোপফুলি সবার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে এই জিনিসগুলা কিসের জন্য, সিঙ্গেল রিডিং এর জন্য। যে মেইনলি পার্সেন্টেজ আনসার্টেনটি মানে হলো আনসার্টেনটি ডিভাইডেড বাই দ্য ভ্যালিউ ইনটু 100। সো সিঙ্গেল রিডিং এর জন্য আনসার্টেনটি ইজ দ্য হাফ রেজোলিউশন অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। আর মাল্টিপল রিডিং এর জন্য আনসার্টেনটিটা কি হবে রিক্তি, মাল্টিপল রিডিং এর জন্য আনসার্টেনটিটা হবে হাফ রেঞ্জ অফ দ্য ভ্যালিউজ। যতগুলা মাল্টিপল রিডিং নিছি ওগুলার রেঞ্জের অর্ধেক। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আর বাকিটা কি এখানের মধ্যে ডিভাইড করব কি দিয়ে, মাল্টিপল রিডিং থাকলে পরে তাদের এভারেজ দিয়ে ডিভাইড করব, আর সিঙ্গেল রিডিং থাকলে পরে তো একটাই ভ্যালু, তো তাহলে ওই মেজার্ড ভ্যালু দিয়ে ডিভাইড করব। ওকে, তো আই হোপ এখানের মধ্যে কারো কোনো রকমের কনফিউশন নাই। রাফিন বুঝতে পারছো ব্যাপারগুলা? হ্যাঁ বুঝছি। ওকে, সো লেটস গো টু দ্য অ্যাপেন্ডিক্স নাও, যেটা নিয়ে এতক্ষণ বারবার করে বলতেছি। সো এই অ্যাপেন্ডিক্সটা কি, এটা হলো তোমাদের আনসার্টেনটি এন্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ক রিলেটেড স্পেসিফিকেশনের সাথে ইনক্লুডেড একটা এক্সট্রাক্ট। ওকে, যে ইউনিট 3 তে এন্ড ইউনিট 6 এ যে সব আনসার্টেনটি ক্যালকুলেশনস গুলি পাবা এখানের মধ্যে থেকে ওরকম ফলো করা দরকার। ওকে, এটা এডেক্সেল এর থেকে দেওয়া, তো এর জন্য। তো এখন এখানের মধ্যে অনেকগুলি আমাদের টার্ম আমরা পাবো। মনে আছে তোমাদের জেএনএস ব্যাচের যারা আছো এখন, প্রভা, মাশরিক, রাফিন, যে আমরা ভ্যালিডিটি এন্ড অ্যাকিউরেসি এইসব জিনিসগুলা রিলেটেড যে কোয়েশ্চেন আসছিল না একটা এমসিকিউ, ওই জিনিসটা কিন্তু আমরা স্কিপ করে আসছিলাম, বলছিলাম যে ইউনিট 3 তে পড়বো। তো ওইটা হলো ব্যাপার। আজকে আমরা মেইনলি যা শিখতেছি রেজোলিউশন নিয়ে কথাবার্তা, তাই না? যে রেজোলিউশনটা কি, the smallest measuring interval and the source of uncertainty in a single reading। একটা সিঙ্গেল রিডিং এ আনসার্টেনটিটা অ্যাকচুয়ালি অ্যারাইজ করে কেন, বিকজ অফ দিস রেজোলিউশন। যে রেজোলিউশন তো কখনো আমাদের কি হবে না, একদম জিরো হবে না, আমাদের স্পেসিফিক একটা আনসার্টেনটি অলওয়েজ থাকেই। সো রেজোলিউশনটাকে আসলে কি বলা হয়, এটা আসলে হলো আমাদের লিস্ট কাউন্টটা, বুঝছো? আর বাকি সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারে এইসব জিনিসগুলো আমরা নিচে আস্তে আস্তে বলতেছি। তো এই যে আনসার্টেনটির কথাটা কি বলতেছে, 20 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াস, যে তো প্লাস মাইনাস 2 ডিগ্রিটা কি, এটাই হলো আমাদের রেঞ্জ অফ আনসার্টেনটি, যে এতটুকু আমরা কনফিডেন্ট না যে প্লাস মাইনাস 2 ডিগ্রির মধ্যে যে কোনো কিছু হইতে পারে। তো এই যে প্লাস মাইনাসের পরে যা লিখতেছি এইটাই কি নাবিল, এইটাই হলো আমাদের আনসার্টেনটি। বুঝতে পারছো? সো এখন এখানের মধ্যে আমাদেরকে কি বলতেছে, আনসার্টেনটিজ ইন প্র্যাকটিস, হোয়াট আর আনসার্টেনটিজ এন্ড ওয়াই আর দে ইম্পর্টেন্ট। তো কি বলতেছে দেখো, when you repeat a measurement you often get different results। এটা কেন, আমাদের তো একটা, মনে করো তুমি তোমার ফোনের লেন্থ মাপবা, তো বারবার তুমি লেন্থ মাপতেছো, তুমি মাপলে একবার, তোমার ফ্রেন্ড মাপলে একবার, তোমার ভাই মাপলে একবার, তুমি দেখবা যে কি হবে, এভরি টাইম there is a possibility that you will get a different reading। একজনের 7.1 সেন্টিমিটার আসলো, একজনের 7.2 সেন্টিমিটার আসতে পারে, এমন হইতে পারে। হোয়াট ইজ দ্য রিজন? এরকম আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে অলওয়েজ আমাদের সেম টাইপের রিডিং আসে না, ওগুলা ডিপেন্ড করে এক্সপেরিমেন্টের টেকনিকের উপর, যে মেজার করতেছে তার এক্সপার্টিজের উপর, অনেক কিছু আছে। তো কি কি বলতেছে দেখো, there is an uncertainty in the measurement that you have taken। কেমন আনসার্টেনটি? it is important to be able to determine the uncertainty in measurement so that its effect can be taken into consideration when drawing conclusions about experimental results। ব্যাপারটা কি বুঝাইছে তোমাদেরকে বলি। মনে করো আমাদের কোর প্র্যাকটিক্যাল নাম্বার 1 CP1 এর মধ্যে কি আছে, মেজারিং দ্য ভ্যালু অফ g অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আমরা কত জানি মারিয়া? অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তো হলো আমাদের 9.81 নাকি? কিন্তু এক্সপেরিমেন্ট করলে একদম এক্স্যাক্টলি 9.81 পাওয়াটা ভেরি ভেরি আনলাইকলি এন্ড ইট ইজ ভেরি সাসপিশিয়াস। যে তুমি যদি 9.81 এক্স্যাক্টলি পাও, তো তাহলে ল্যাব ইনস্ট্রাকশন আসলে ধরে ফেলবে যে তুমি আসলে চিটিং করছো, তোমার ডেটা গুলাকে তুমি ম্যানিপুলেট করছো, বুঝছো? এক্স্যাক্টলি আসলে এক্সপেরিমেন্ট করে কখনো আমরা 9.81 পাবো না। 9.81 এর থেকে বড় আসতে পারে, 9.81 এর থেকে ছোটও আসতে পারে। সো তার মানে কি তোমার এক্সপেরিমেন্টটা ভুল, তুমি এক্সপেরিমেন্ট করে পাইলা 9.5 বা এক্সপেরিমেন্ট করে পাইলা 10.1,
তো তার মানে কি তোমার 9.81 এর সাথে এক্স্যাক্টলি মিলে নাই মানে কি তোমার এক্সপেরিমেন্টটা ভুল, এমন কিন্তু না। তো এই ব্যাপারটাই বললো যে এক্সপেরিমেন্টাল কনক্লুশন যখন নাকি আমরা ড্র করব, বুঝছো, যে এট দ্য এন্ড অফ দ্য ক্যালকুলেশনস এক্সপেরিমেন্ট করে টোরে গ্রাফটা ড্র করে যে ফাইনাল অ্যান্সার বের করলাম, ফাইনাল অ্যান্সার বের করলে হতাশ, নোন ভ্যালুর সাথে তো মিললো না, তো তার মানে এক্সপেরিমেন্টটা ভুল গেছে, আবার এক্সপেরিমেন্ট করি। যতবারই এক্সপেরিমেন্ট করো না কেন একদম এক্স্যাক্টলি নোন ভ্যালুর সাথে মিলাইতে পারবা না, আর যদি পারো তো তার মানে তুমি চুরি করছো, বুঝতে পারছো? তো তার মানে আসলে কাজটা কি, তোমার এক্সপেরিমেন্ট করে নোন ভ্যালুর সাথে পুরোপুরি মিলবে না, বাট দ্যাট ডাজন্ট মিন ইউ আর রং। কি থাকে, তুমি এই যে তুমি 9.5 যে বের করছো, 9.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তো জাস্ট এক্স্যাক্টলি 9.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি বের করতে পারবাই না জীবনেও। কেন? তুমি এক্সপেরিমেন্টটা করবা কিভাবে? এক্সপেরিমেন্ট করার জন্য তোমার হাইট বের করতে হবে না মারিয়া? তো হাইট যখন মেজার করবা, হাইট মেজারমেন্টের কি আছে, একটা আনসার্টেনটি আছে। তুমি যে টাইম বের করবা, টাইম মেজারমেন্টে কি আছে, একটা আনসার্টেনটি আছে। সো এই যে আনসার্টেনটি গুলি তুমি যখন নাকি কনসিডারেশনে নিবা, তখন কি আসবে, দেয়ার উইল বি আ প্লাস মাইনাস রেঞ্জ। সো কেমন আসলো, প্লাস মাইনাস 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো হোয়াট ডাজ দ্যাট মিন নাও? এটার মানে হলো 9.5 প্লাস মাইনাস 1.2 মানে কি 10.7 থেকে কত, 8.3। এই রেঞ্জের মধ্যে যদি তোমার নোন ভ্যালুটা লাই করে, তো তার মানে কি তোমার এক্সপেরিমেন্টটা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, আমরা আবার আস্তে আস্তে শুরু করি। মারিয়ার কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো এখানের মধ্যে যে কথাটা বলতেছিলাম, দেখো যে তুমি যে এক্সপেরিমেন্টটা করবা, তোমার তো কয়েকটা মেজারমেন্ট নেওয়া লাগবে, তাই না? আর যখনই নাকি তুমি মেজারমেন্ট নিতে যাবা, তখনই কি হবে, একটা আনসার্টেনটি চলে আসবে। তো ওই সব আনসার্টেনটি গুলি সবগুলা অ্যাকাউন্ট করে, মানে কি সবগুলা তুমি কনসিডারেশনে নিয়ে ফাইনাল ভ্যালুটা যখন বের করলা, কি হইলো না, নোন ভ্যালুর সাথে মিললো না, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। কি কর লাগবে, তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে কি করবা, প্লাস মাইনাস যতটুকু আনসার্টেনটি আছে ওই আনসার্টেনটিটা লিখলা। তো এখন কি আসলো, 8.3 থেকে 10.7, কি 8.3 থেকে 10.7, এটা হলো আমাদের রেঞ্জ অফ রিডিংস। মানে কি এর মধ্যে যদি আমাদের কি থাকে, নোন ভ্যালুটা কত, 9.81 না? তো আমাদের নোন ভ্যালুটা কি এই রেঞ্জে লাই করে নাকি করে না? প্রভা, এই ভ্যালুটা আমাদের কি করতেছে, রেঞ্জের মধ্যে লাই করতেছে। সো তার মানে আমরা কি বলবো, দ্য এক্সপেরিমেন্ট ইজ ভ্যালিড। বুঝতে পারছো যে এক্সপেরিমেন্টটা আমাদের আসলে ভুল হয় নাই, এক্স্যাক্টলি যে 9.81 মিলতে হবে এমন কোনো কথা নাই। যারা নাকি এরকম চুরি করে মিলায় তারা আসলে চোর, আর কি বলবো, চুরি করে মিলাইলে আর কি। কিন্তু এইগুলা বাংলা মিডিয়ামের টিচাররা তারা বুঝতেই চায় না, বুঝছো? ইউনিভার্সিটিতে ওঠার পরে সেকেন্ড ইয়ারে ফিজিক্স ল্যাবে, ঠিক আছে, ফিজিক্স ল্যাবের মধ্যে স্যার বলে যে এইটার ভ্যালু তো এত আসার কথা, যে ওয়েভলেন্থ, ঠিক আছে, ডিফ্র্যাকশন গ্রেটিং দিয়ে ওয়েভলেন্থ বের করার একটা এক্সপেরিমেন্ট, দেন আরো কতগুলি ফ্যান্সি কতগুলো এক্সপেরিমেন্ট করছি। কিন্তু এখানের মধ্যে কি মনে করো, রেড কালারের ওয়েভলেন্থ বের করা লাগবে। স্যার একটা মুখস্থ জানে যে রেড কালারের ওয়েভলেন্থ এত, মানে এতই আসা লাগবে। এক্সপেরিমেন্ট করে কি এটাই আইবো? এই বেটা তো এটা বুঝে না। তো এখন তারে তো আনসার্টেনটি এগুলা একদিন বুঝাইতে গেছিলাম, দেন ঝাড়ি মারি মারছে, বুঝছো? এরপরে আমি বুঝে গেছি আসলে সে কি চায়। তো এখন রেড কালারের ওয়েভলেন্থ আমি জানি, ওকে 700 ন্যানোমিটার চাও, ঠিক আছে, আমি তোমাকে 700 ন্যানোমিটার এনে দিব। কি করি, এই যে ডেটা টেবিল থাকে, যে আমার ডেটা কালেক্ট করতে হবে না এক্সপেরিমেন্ট করে, তো আমি কি করি, আমি দেখি যে 700 ন্যানোমিটার আনার জন্য আমার রিডিং কত কত হইতে হবে, বুঝছো? আমাকে কেউ লাইক করতো না এমন না, ঠিক আছে, স্যার ওই দিন ঝাড়ি মারছে কিন্তু পরে থেকে ঠিকই ভালো পায়। এমনিতে আরেকটা আপুকে পটাই মানে ফেলছিলাম। ওই যে ব্যাক ক্যালকুলেশন করছো কিছুটা। ইয়েস, ওই ব্যাক ক্যালকুলেশনটা, বুঝছো, যে 700 আনার জন্য কি করা লাগবে ওই জিনিসটা করছি। যে
আচ্ছা এই ফর্মুলা লাগবে, এই ফর্মুলাতে এত ভ্যালু আনতে হবে, তো এত ভ্যালু এভারেজে এখান থেকে আনার জন্য কত ভ্যালু বসাইতে হবে, তো এরকম র্যান্ডমলি বসায় বসায় করে ফেলতাম, বুঝছো? আর ওখানে ল্যাবে একটা আপু ছিল, তো এই আপুকে পটাই ফেলছিলাম যে অনেক কিছু বুঝি চুগি আমি যাই বুঝে তাই বুঝে, বুঝছো? তো তখন ওই আপুকে অনেক কিছু বুঝায় টুজায়, যখনই মন চাইতো ল্যাবের থেকে বাইরে হয়ে যেতে পারতাম। যে ল্যাব ক্লাস মাঝে মাঝে 5টার পরে এক্সটেন্ড করে ফেলতো, তো তখন তো আমার কিভাবে ক্লাস নেওয়া লাগবে, তো আমি 4:30 বাজে ল্যাবের আপুকে অনেক কিছু বুঝায় টুজায় আমার গ্রুপে ছেড়ে দিত, বুঝছো? তো লাইক করতো না এমন না, বুঝছো সাইমা, খালি খারাপই ভাবে না সবাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো যে when we will actually make some conclusion, ওকে এটা তো ভালো কথা। আচ্ছা, তো তাহলে যে কথা বলতেছি যে কি জিনিস, যে এক্সপেরিমেন্টাল রেজাল্টের ব্যাপারে যখন নাকি আমরা কনক্লুশনে আসব, তো তখন কি করতে হবে, we will have to take the uncertainties into consideration or else always we will be devastated যে এতবার এক্সপেরিমেন্ট করে আমাদের নোন ভ্যালুর সাথে মিলতেছে না কেন। তো বলতেছে কি দেখো, the uncertainty might be the resolution of the instrument, যে ইনস্ট্রুমেন্টের রেজোলিউশন খারাপ দেখে uncertainty arise করতে পারে, or if the readings were repeated the uncertainty might be half the range। এই যে এখানের মধ্যে কথাগুলি চলে আসছে যে রেজোলিউশন অফ দ্য ইনস্ট্রুমেন্টের জন্য আমাদের সমস্যা হইতে পারে, or মাল্টিপল রিডিং নিলে পরে তখন কি হবে, আমাদের হাফ রেঞ্জ অফ দ্য রিপিটস, যে রিপিট রিডিং গুলার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর হাফ আমরা নিব ওরকম। তো বলতেছে কি, if the uncertainty is predictable I is systematic, মানে কি এই ব্যাপারটা আমরা আসবো এখানে। কয়েক টাইপের এররের নাম তোমরা পড়ছিল ও লেভেলসে থাকতে, তাই না? জিরো এরর, প্যারালেক্স এরর, তো এরকম এরর গুলো আসলে কয়েকটা সাবডিভিশনে পড়ে। জিরো এররটা পড়ে সিস্টেমেটিক এররের মধ্যে, যে তোমার মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে সমস্যা, বুঝছো? তোমার মেজারিং ইনস্ট্রুমেন্টই অলওয়েজ, যে মনে করো তুমি ম্যাথ মাপবা, ঠিক আছে, তো ম্যাথ মাপবা তোমার মেজারিং ইনস্ট্রুমেন্টে, ইভেন বিফোর ইউ সেট এনিথিং অন টপ অফ দ্য ইনস্ট্রুমেন্ট রিডিং দিয়ে রাখছে 2 কেজি, তো তার মানে কি তুমি যাই বসাও তার রিডিংটা কি আসবে, 2 কেজি বেশি আসবে না রিডিংটা? তো তাহলে তার মধ্যে কি আছে, একটা অ্যাসোসিয়েটেড জিরো এরর আছে। আর প্যারালেক্স এররটা কিসের মধ্যে পড়ে, প্যারালেক্স এররটা র্যান্ডম এরর নামের এরর আছে, ওইটার মধ্যে পড়ে। আমি তোমাদেরকে একটা লিস্ট দিব গ্রুপের মধ্যে, ওখানের মধ্যে দেখবা যে সিস্টেমেটিক এরর কোনগুলা কোনগুলা হইলে হয়, র্যান্ডম এরর কোনগুলা কোনগুলা হইলে হয়, ঠিক আছে? ওগুলো আমরা আসবো আস্তে আস্তে, আজকে আমরা জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে নিতেছি। তো বলতেছে কি, আনসার্টেনটিটা যদি প্রেডিক্টেবল হয়, মানে এই যে প্রতিবার 2 কেজি বেশি, প্রতিবার 2 কেজি বেশি, সো তাহলে কি এটা প্রেডিক্টেবল না? এর জন্য এটাকে আমরা বলি সিস্টেমেটিক এরর। দেন দ্য আনসার্টেনটি শুড বি সাবট্রাক্টেড ফ্রম ইচ রিডিং, তো তার মানে প্রত্যেকটা রিডিং থেকে কি করতে হবে, 2 কেজি কমাই দিতে হবে। এই যে ফর এক্সাম্পল, ইফ দেয়ার ইজ আ জিরো এরর অন অ্যান ইনস্ট্রুমেন্ট, তো এই জিরো এরর এই যে কাহিনীটা, এটার কিভাবে করে আমরা টেক কেয়ার করব, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ইফাজ? না। ওকে, সো এরপরে এখানের মধ্যে রেকর্ডিং দা ডেটা, কিভাবে করে রেকর্ড করা হয়, মানে ওই রিপ্রেজেন্টেশন যা দেখে আসছে ওইটাই দেখি কি বলে। Results should be recorded to the resolution of the measuring instrument, which means there will be a consistent number of decimal places for the readings for any one variable, মানে কি if raw data goes over a power of 10 then we would not penalize a mixture of significant figure। তো তার মানে তোমার নরমালি গিভেন ইনফরমেশন, যে মেজারিং ইনস্ট্রুমেন্টের যেই লিস্ট কাউন্ট, ওই সিগনিফিকেন্ট ফিগারটা আমাদের মেনটেন করতে হয়, কিন্তু মেজার্ড ভ্যালুটা যদি কি হয়, মেজার্ড ভ্যালুটা যদি 10-এর বেশি হয়ে যায়, যে মনে করো 0.1 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার এমন তো লেখা যায়, কিন্তু আমাদের বেড়ে যদি এরকম হয়ে গেল, এটা কি এক ঘরের বেশি বেড়ে গেছে না, তো এরকম সময় সিগনিফিকেন্ট ফিগার নিয়ে কাহিনী করবে না। এটা এমনি এমনি বলছে, আমরা কোয়েশ্চেন পেপার করতে সময় আরো ক্লিয়ারলি দেখবো এটা পরে। সো বলতেছে কি, when data is processed
these values should be recorded to a consistent number of significant figure, which is usually 3, কিন্তু always না, as this is what we can usually confidently plot on a graph, যে 3 significant figure value actually আমরা কি করতে পারি, ভালো একটা ওয়েতে গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। এর থেকে বেশি সিগনিফিকেন্ট ফিগার নিলেও আমাদের লাভ হয় না, বিকজ এত ফাইন ডিভিশন গ্রাফ পেপারে আমরা পাবো না। এখন ক্যালকুলেটিং আনসার্টেনিটিস, এই যে এখানে মধ্যে ওই যে আমাদের কি প্রথম হলো হাফ রেঞ্জের মেথড, কি দেখাইতেছে দেখি। There are several techniques that will produce an estimate of the uncertainty in the value of the mean. Since we are expecting students to produce an estimate of the uncertainty, any suitable value that indicates half range is acceptable. Kemon? Example, a student measures the diameter of a metal canister using a ruler graduated in millimeter. And the records are as follows. Reading number 166 millimeter, reading number 265, reading number 361. তো এখন তিনটা রিডিং নিছি, তিনটাই আমাদের কনসিস্টেন্ট, এখানে কোনো অ্যানোমালাস রিডিং নাই। তো তার মানে এই তিনটা নিয়ে আমরা কি করব, এভারেজ বের করব। এভারেজটা কত আসে দেখো তো, একজন একটু ক্যালকুলেটরে বসাও। 66 plus 65 plus 61 divided by 2, সরি 3 is কি করলাম, 2 বললাম। সো এখন 3 এটা হলে কত হয়, 64 আসে এক্স্যাক্টলি। ওকে, সো এটা এক্স্যাক্টলি 64 আসছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু 64 যদি डायरेक्टली নাও আসতো, আমাদের কি করা লাগতো, রাউন্ড আপ করে 2 সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করতে হইতো। এখন তো ডেসিমাল প্লেসে আসে না, যে 66 plus 65 plus 61 divided by 3 করাতে डायरेक्टली 64 চলে আসছে। অন্য রাউন্ড আপের ব্যাপারগুলোও দেখবো আস্তে আস্তে। এখন দেখো, এটা তো কি বের করলাম মারিয়া, মিন বের করলাম, তাই না? মিন হলো এইটা। তো এখন এটা কি সিঙ্গেল রিডিং নাকি মাল্টিপল রিডিং? এই এক্সাম্পলটা মাল্টিপল রিডিং। সো তাহলে মাল্টিপল রিডিং কে রিপ্রেজেন্ট করে কিভাবে, মিন প্লাস মাইনাস হাফ অফ দা রেঞ্জ। তো এখন এখানে রেঞ্জ কত হবে রাফিন, ম্যাক্সিমাম ভ্যালুটা কত এখানে? 66 আর মিনিমাম ভ্যালু 61। সো তাহলে হোয়াট ইজ দা রেঞ্জ, 66 minus 61 মানে কত, 5 millimeter. So 5 millimeter is range of the readings. Okay, so এই যে বলতেছে the uncertainty in the mean value 64 can be calculated as follows. একটা হলো হাফ রেঞ্জ মেথড আর একটা হলো farthest from mean। এটা দেখে আমরা শেষ করব। তো ফার্স্টে হাফ রেঞ্জেরটা দেখে নেই কি বলতেছে। বলতেছে the range of readings is 61 to 66 millimeter. So half range is used to determine the uncertainty. কি 66 minus 61 divided by 2, তো কত আসবে, 2.5 মিলিমিটার। তো এটাকে রিপ্রেজেন্ট করব কিভাবে, মিন হলো 64 আর হাফ রেঞ্জ কত, 2.5। সো তাহলে এটা এইভাবে করে রিপ্রেজেন্ট করা হয়, কি 64 মিন ভ্যালু আর প্লাস মাইনাস কোনটা লিখবো, হাফ রেঞ্জ। অলরাইট, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এক্সাম্পল ক্যালকুলেশনটা নিয়ে? রিক্তি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এখন আরেকটা মেথড আছে, মাল্টিপল রিডিং থাকলে হাফ রেঞ্জ দিয়ে যে করতে হবে এমন কোনো তোমার কম্পালসরি কিছু না, বাট দিস ইজ দ্য মোস্ট ইউজড মেথড আর কি। ঠিক আছে, আরেকটা ওয়ে আছে অফ রিপ্রেজেন্টিং মাল্টিপল রিডিং। কিভাবে, এভারেজ বের করবা নরমাল ওয়েতে, যে প্রথমে অ্যানোমালি গুলা চেক করবা, অ্যানোমালি বাদ দিয়ে দেন এভারেজ বের করলা, কত আসছে 64 মিলিমিটার, তাই না মারিয়া? হ্যাঁ ভাইয়া। তো মিনটা হলো 64, দ্যাটস ভেরি গুড। এখন আমরা যা করব, এক্সিস্টিং যে রিডিং গুলা আছে এই রিডিং গুলার মধ্যে মিন থেকে সবচেয়ে দূরে কোন ভ্যালু, 61। So 61 is the value that is farthest from the mean. Okay, so তাহলে এখানের মধ্যে যদি লিখি 61 millimeter is farthest from the mean,
সো মিনের থেকে কত দূরে? মিনের থেকে তো সবচেয়ে দূরে এই ভ্যালু, কিন্তু কতটুকু দূরে? আনসার্টেনটিটা হবে মডুলাস অফ মিন মাইনাস ফারদেস্ট ফ্রম দা মিন। মডুলাসটা কেন নিলাম বলতে পারবা? আমাদের ফারদেস্ট ফ্রম দা মিনের ভ্যালুটা তো অলওয়েজ মিনের থেকে ছোটই হবে এমন কোনো কথা নাই, তাই না? মিনের থেকে বড় তো হইতে পারে, তাই না? যে মনে করো এটা যদি কি হইতো 67 হইতো, তো এভারেজ হলো 64, সো তাহলে এভারেজের থেকে সবচেয়ে দূরে কোনটা? 67। সো ফারদেস্ট ফ্রম দা মিনের ভ্যালু মিনের থেকে ছোট হইতে পারে, মিনের থেকে বড় হইতে পারে। সো এর জন্য আমরা মডুলাসটা নিয়ে রাখলাম, বিকজ আমরা কিসে ইন্টারেস্টেড? আমরা শুধু তাদের ডিফারেন্সের মধ্যে ইন্টারেস্টেড। ওকে, তো তাহলে মিন আর ফারদেস্ট ফ্রম দা মিনের ডিফারেন্সটা নিব। তো কত? 64 মাইনাস 61 কত আসে? 3 মিলিমিটার নাকি লামিয়া? এখানের মধ্যে আনসার্টেনটি ইন দা ডায়ামিটার আসলে হলো 3 মিলিমিটার। সো হাউ টু রিপ্রেজেন্ট দিস? রিপ্রেজেন্টেশনটা হলো মিন প্লাস মাইনাস আনসার্টেনটি। আনসার্টেনটিটা কি? মিন আর ফারদেস্ট ফ্রম দা মিনের ডিফারেন্স। ওকে, তো তাহলে মাল্টিপল রিডিং এর দুইটা ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। মারিয়া, মাল্টিপল রিডিং এর দুইটা ওয়ে অফ রিপ্রেজেন্টেশন, কোনটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? না ভাইয়া। কারো কি কোনো কোয়েশ্চেন আছে যে এখানের মধ্যে আমরা কি কি জিনিসগুলো দেখলাম? আজকের ক্লাসে আমরা ফার্দার এক্সটেন্ড করব না, বিকজ এগুলো তো নতুন কয়েকটা ইনফরমেশন, অনেক বেশি ইনফরমেশন দিয়ে ফেলে যে সামনের পেজের এইসব ক্যালকুলেশনস গুলো ইনফরমেশনের মধ্যে চলে আসলে তখন আসলে গোলায় ফেলবা সব। সো এখন আমরা জাস্ট আগের যতটুকু পড়া পড়লাম আজকে এই জিনিসটা একটু রিক্যাপ করে নেই, যে আমরা আজকে শিখছি কি আনসার্টেনটিটা কেন আসে। ওকে, ইয়াল্লাহ কি খুশি, ক্লাস শেষ। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ফার্স্ট অফ অল আনসার্টেনটির সোর্সটা কোনটা এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করলাম। দেন কি করছি? দেন বলছি সিঙ্গেল একটা রিডিং নিলে পরে কিভাবে করে ডেটাটাকে রিপ্রেজেন্ট করা হয় এন্ড তার পার্সেন্টেজ আনসার্টেনটি কিভাবে ক্যালকুলেট করা হয়। পার্সেন্টেজ আনসার্টেনটির ক্যালকুলেশন আজকে দেখি নাই, দেখবো আমরা পরে। দেন মাল্টিপল রিডিং যদি নেওয়া হয়, যে রিপিট রিডিং যখন নেওয়া হবে তখন প্রথমের কাজটা কি? ডোন্ট জাম্প টু ক্যালকুলেট দা এভারেজ অলরেডি। ফার্স্টে কি করা লাগবে? অ্যানোমালি গুলোকে বাদ দিতে হবে, দেন আমরা এভারেজটা নিব। আর ওয়ে অফ রিপ্রেজেন্টিং দা ডেটা দুইটা ওয়ে। আমরা হাফ রেঞ্জটাকে বেশি প্রমোট করি আর বেশি ফলো করি, বিকজ এটা আগের সিলেবাস থেকে চলে আসছে, কিন্তু ফারদেস্ট ফ্রম দা মিনটা একদম নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। তো আমাদের মাল্টিপল রিডিং এর রিপ্রেজেন্টেশনটা কেমন? এভারেজ প্লাস মাইনাস হাফ অফ দা রেঞ্জ। ওকে, আর পার্সেন্টেজ আনসার্টেনটির ক্যালকুলেশন সেম ওয়েতে, যে হাফ রেঞ্জ ডিভাইডেড বাই মিন ইনটু 100। তো এইগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সাইমা, সব বুঝতে পারছো? ওকে, তো তাহলে পরে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি। নেক্সট আবার থার্সডেতে তোমাদের বাকি সবাইকেও ডাকাবো। আমরা থার্সডে গুলাতে ইউনিট 3টা কভার করব। তো সো তাহলে থার্সডে গুলাতে তোমরা বাকিরাও যদি জয়েন দিয়ে দাও, তোমাদের সুন্দর মতো ওদের সাথে ইউনিট 3টা কভার হয়ে যাবে। বুঝতে পারছো? তো আই হোপ কারো এখানে ব্রিলিয়ান্ট মানুষ বুঝবেই তো। হ্যাঁ, ওর মাথায় অনেক বুদ্ধি আছে, জ্বালায় অনেক, কিন্তু মাথায় অনেক বুদ্ধি আছে, বুঝে পড়ালেখা। আচ্ছা, তো তাহলে আমরা আজকের ক্লাসটা এখন এখানে শেষ করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আচ্ছা, কালকে কি আমাদের এক্সাম আছে? কালকে? কালকে না, হ্যাঁ। এই উইকটায় রাখবো না, সামনের উইকে দিব, আমি এটা বলবো, ঠিক আছে? ওই ইউনিট 1 এর তো এটা শেষ হয় না, এর জন্য মেকানিক্স এর ওইটা শেষ হওয়ার পরে দেন একবারে নিব। ওকে, তো আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।